ওটা তো স্লাইডে করাইনি আমি। কত বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ম্যাক্সিমা মিনিমার যে অ্যাপ্লিকেশন সাইটটা ওটা তোমাদের স্লাইডের ওখানে লিখে রাখা আছে, এবং আমি তোমাদেরকে বলছিলাম ওইটা বই থেকে করতে, এবং বই থেকেও তোমাদেরকে আমি বই থেকেই করাইছি ওটা। আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত ম্যাম। হ্যাঁ বলো ম্যাম, মিন ভ্যালু থিওরাম আর রোলস থিওরামেরও যদি একটু বলে দিতেন যে কোনটা কোনটা করব, বুঝতে পারতেছি না যে কোনটা কোনটা করব। মিন ভ্যালু থিওরাম এবং রোলস থিওরামে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করবা, আর মিন ভ্যালু এবং রোলস থিওরামকে বেস করে আমি ম্যাথ করাইছি, কিন্তু একটা কি দুটো করাইছি। ওই যে সি এর মান প্লাস মাইনাস দিয়ে ইন্টারভালের মধ্যে কত আসে তোমাদের ওই বইয়েই কিন্তু দেয়া আছে, এবং বইয়ের পেজ নাম্বার আর্টিকেল নাম্বার সহ আমি বলে দিছি। তোমাদের অ্যান্টনের যে বইয়ের খেয়াল করো পেজ নাম্বার, আমি ওইখান থেকেই তো করাইছি যে রোলস থিওরাম, ভেরিফাই দ্য রোলস থিওরাম। আচ্ছা, এই ভেরিফিকেশনের অঙ্কগুলো অ্যান্টনের বইয়েও আছে, দাস এন্ড মুখার্জির বইয়েও কিন্তু অনেক আছে এই ভেরিফিকেশনের অঙ্ক। তাহলে রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম থেকে তোমরা কি করবে, স্টেটমেন্ট রোলস আর মিন ভ্যালুর স্টেটমেন্ট করো এবং ভেরিফিকেশনের অঙ্ক করো। টেইলর যে আমি বলছি যে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করা, আর একটা হচ্ছে টেইলরের উপর তোমার ম্যাথ, ওই যে সাইন এক্স দিয়ে সম্ভবত তোমাদের আমি একটা করাইছি। এই ধরনের ম্যাথ গুলো করো। এইটা না, এইটা তোমার অ্যান্টনের বইয়েও আছে, তোমার দেখবা যে দাস এন্ড মুখার্জির বইয়েও আছে। আর গত ক্লাস পর্যন্ত আমরা করছি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেসিক কিছু অংশ বলছি এখানে, বেসিক, এবং তোমাদেরকে করতেও বলছিলাম এক্সারসাইজ থেকে। একটু কিছু অংশ বাকি আছে, একটা থিওরেম বাকি আছে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপরে। এইটা পড়ি আমি পরের অংশ আমাদের, অর্থাৎ ইনডিটারমিনেট ফর্মস অফ লিমিট, এই অংশে যাব। যদিও তোমরা এটা করে আসছো লপিটাল রুল, আমরা যদিও কি বলে অভ্যস্ত এল হসপিটাল রুল, তাই না? এটার নাম কিন্তু এল হসপিটাল না, এটা হলো লপিটাল রুল। বানানটা ওইভাবে, কিন্তু এটার উচ্চারণ হয় লপিটাল রুল, কিন্তু আমরা ছোট থেকেই শিখে আসি এটা হলো এল হসপিটাল রুল। হসপিটাল বলে কোনো কিছু নেই, ওটা দেখবে এল এর উপর একটা অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে, এটা একসাথে উচ্চারণ হয় লপিটাল রুল। আচ্ছা, আমরা ওই লপিটাল রুলের উপর কিছু কাজ করব। তার আগে আমি কি দেখাচ্ছি তোমাদের, ওই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের উপর বেস করে একটা থিওরাম আছে, থিওরামটাকে বলা হয় অয়লার থিওরাম। অয়লার এই থিওরামটা দিয়েছে, এই জন্য তার নাম অনুসারে এটা হয়ে গেছে অয়লার থিওরাম। এটা দেখবো তোমাদেরকে একটু, এটা তোমাদের দাস এন্ড মুখার্জির বইয়ে আছে। বইয়ের পেজ নাম্বার আমার অনুযায়ী পেজ নাম্বার হচ্ছে 225, আর আর্টিকেল নাম্বার হচ্ছে 9.12, আর্টিকেল 9.12, এবং পেজ নাম্বার হচ্ছে তোমার 225। আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যে অংশে করেছি না গত ক্লাস পর্যন্ত যা করলাম, তারপরে অর্থাৎ তারপরেই দেখবা 2-3টা পেজ পরে এটা আছে। আমি তোমাদেরকে এটা লিখে করাবো। ম্যাম আরেকবার একটু বলেন পেজ নাম্বারটা। নাম্বার হচ্ছে 9.12 আমার বই অনুসারে, আর পেজ নাম্বার হচ্ছে 225। 9.12। আচ্ছা, আমি একটু ভিডিওটা অফ করে দিই, তাহলে লেখার সুবিধা হবে। ম্যাম বিসি দাসের বইতে তো ম্যাম এক্সাম্পল আকারে আছে ম্যাম। এক্সাম্পল না, এটা এআই আছে তোমার, দেখো একটা আছে যে অয়লার্স থিওরাম অন হোমোজেনিয়াস ফাংশন জেনারেলাইজেশন ব্র্যাকেটে লেখা আছে। আমি তোমাদেরকে পড়াচ্ছি, করানোর পরে তোমরা পড়ার সময় বইয়ে দেখো, তাহলে আরেকটু বুঝতে পারবে। তো অয়লার্স থিওরাম পড়ার আগে আমাদের নামটা হচ্ছে অয়লার্স থিওরাম, অয়লার্স ইউএলইআর, অয়লার্স থিওরেম এটা। তো অয়লার্স থিওরাম করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন সম্বন্ধে। হোমোজেনিয়াস ফাংশন, ঠিক আছে? হোমোজেনিয়াস ফাংশন জানো, হোমোজেনিয়াস শব্দটা তোমরা অর্থ জানো হয়তো। হোমোজেনিয়াস মানে কি সেম বা একই রকম হলে সেটাকে আমরা বলি হোমোজেনিয়াস। এই হোমোজেনিয়াস কনসেপ্ট তোমার ম্যাথমেটিক্সেও একই। কোনো একটা ইকুয়েশন, সে ধরো 2x² প্লাস 5xy প্লাস 9y² প্লাস 25 = 0, এটা কি
একটা হচ্ছে ইকুয়েশন অথবা ফাংশন হিসেবে যদি আমি চিন্তা করি f of xy equal to this is, এই ফাংশনটাকে হোমোজেনিয়াস ফাংশন বলবে যদি এই ফাংশনের প্রতিটা টার্মের ডিগ্রি সমান হয়। হ্যাঁ, বোঝা গেছে? এই ফাংশনের প্রতিটা টার্মের ডিগ্রি যদি সমান হয় সেক্ষেত্রে আমরা একে হোমোজেনিয়াস ফাংশন বলবো। মানে পাওয়ার গুলোর যোগফল সমান এরকম? পাওয়ার গুলোর যোগফল সমান। আচ্ছা তুমি কনস্ট্যান্টটা ধরো বাদ দিলাম, কনস্ট্যান্টের বাদ দিয়ে আগে চিন্তা করো যে এখানকার প্রতিটা টার্মের ডিগ্রি কত? 2 2 1 1 2 1 1 2। যদি এইরকম প্রতিটা টার্মের ডিগ্রি সমান হয় সেক্ষেত্রে ওই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন। কিন্তু যদি এর সাথে একটা 25 কনস্ট্যান্ট আকারে থাকে, এর কত পাওয়ার এক্স ওয়াই এর পাওয়ার কত? 0। সেক্ষেত্রে না তোমার অর্থাৎ প্রতিটা টার্মের যদি টার্মগুলো অর্থাৎ টার্মের অংশটা করে যদি ডিগ্রিটা সমান হয় তাহলে তাকে আমরা বলছি হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন। এটা তোমার সাধারণ চেনার উপায় ম্যাথমেটিক্সে। এটাকে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ম্যাম আমি রাজীব, মাত্রই ঢুকতে পারলাম, মানে এখানে একটু নেট প্রবলেম হইতেছিল। ঠিক আছে রাজীব, আমরা বেশি দূর পড়িনি, জাস্ট আমরা হোমোজেনিয়াস ফাংশন নিয়ে কথা বলছিলাম। আমরা অয়লার থিওরাম পড়বো এবং অয়লার থিওরামের প্রথম অয়লার থিওরাম পড়ার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে হোমোজেনিয়াস ফাংশনটা। কারণ হচ্ছে অয়লার থিওরাম কাজ করে শুধুমাত্র হোমোজেনিয়াস ফাংশনের উপর। কোনো ফাংশন যদি হোমোজেনিয়াস হয় তখনই সেখানে অয়লার থিওরামটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে এটা হলো আমি বললাম যে হোমোজেনিয়াস ফাংশন, সেই ফাংশনটাকে হোমোজেনিয়াস ফাংশন বলবো যদি তার প্রতিটা টার্মের ডিগ্রি সমান হয়। এখন এটা তো ম্যাথমেটিক্যালি একটা ডেফিনিশন আছে, ডেফিনিশনটা একটু দেখো। হোমোজেনিয়াস ফাংশনের ডেফিনিশন যে এ ফাংশন, আমি একটু শর্ট করে লিখলাম, এ ফাংশন f of xy is said to be homogeneous of ডিগ্রি a, একটা নির্দিষ্ট ডিগ্রিতে হবে, ডিগ্রি a in the variables x and y, সরি x, y, অর্থাৎ ফাংশনটা যে যতটা ভেরিয়েবলের হবে ঠিক ততটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করবে যদি if it can be expressed in the form x to the power n, একটা ফাংশন যদি phi হয় phi of y by x, or in the form y to the power n phi of x by y। তাহলে এখানে কি কি কথা? একটা ফাংশন আমাদের কি আছে f of x y, এই ফাংশনটাকে আমি হোমোজেনিয়াস ফাংশন বলবো যদি সেই ফাংশনটাকে x to the power n phi by yx অথবা y to the power n phi by x by y এই ফর্মে আমি লিখতে পারি। কিভাবে লিখবো এখন সেটা দেখো। আমি তোমাদেরকে কি লিখলাম, ধরো কি লিখছিলাম, 2xy কত কত লিখছিলাম, 5 of xy, জাস্ট ধরো এরকমই লিখলাম একটা 9y স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এইটা খেয়াল করো, এই যে আমি ইকুয়েশনটা ফাংশনটা লিখেছিলাম, এই ফাংশনটা আমি যদি ফাংশন আকারে শুধুমাত্র লিখি 0 না এইভাবে লিখি তাহলে কত? ডিগ্রি 2। তাহলে এখানে n মানে কত? তার ডিগ্রি। হয় তুমি x টু x নাও অথবা y নাও, যেহেতু x এবং y এর ফাংশন, সে আমি x নিলাম, x স্কয়ার। যদি এখানে x স্কয়ার নিই তাহলে এটা থাকলো 2 5 ইন্টু y বাই x, একটা x স্কয়ার, এটা x থাকবে না, একটা x স্কয়ার দিয়ে আমি তো ভাগ করে দিচ্ছি, প্লাস 9y বাই x এর উপর হোল স্কয়ার, এরকম থাকবে না? খেয়াল করো তো, এই যে আমার ফাংশনটা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তোমাদের? আচ্ছা, তাহলে রেসপন্স করবো যদি আমি জিজ্ঞেস করি কোনো কোশ্চেন। তাহলে এই ফাংশনটাকে, হ্যাঁ বুঝতেছি না, হয়ে যাচ্ছে ম্যাম, দ্রুত হয়ে যাচ্ছে। জি ম্যাম, আমরা বুঝতেছি ম্যাম এই জিনিসটা। তোলা লাগবে না, আমি তোমাদেরকে বলে দেবো, এটা তুলতে যেও না, তুমি জাস্ট পড়ো। তাহলে অনলাইন ক্লাসে তুলতে গেলে তোমার ঝামেলা হয়ে যাবে। তুমি জাস্ট আমি কি কি বলছি তুমি মেইন টার্ম করে লিখতে পারো,
যে এফ অফ এক্স ওয়াই ফাংশনকে হোমোজেনিয়াস বলবো যদি এক্স টু দি পাওয়ার কি পয়েন্ট গুলো করলে অনলাইন ক্লাস করার এইটা আরেকটা কিন্তু মানে তোমার কাছে সবকিছু সাপ্লিমেন্টারি যে জিনিসগুলো থাকবে, টিচার যখন কথা বলছে তখন তুমি জাস্ট কি পয়েন্ট গুলো তোমার নোটপ্যাডে লিখো, লেখার পর ওটাতে ফোকাস করে, পুরো লিখতে গেলে ফোকাস রাখতে পারবে না। তাহলে আমি এখন কি করছি, এই যে ফাংশনটাকে লিখলাম, এই ফাংশনটাকে আমি এক্স টু দি পাওয়ার এন অথবা ওয়াই টু দি পাওয়ার এন যে কোনো একটা কমন নিব। আমি এক্স নিলাম, আর এন হচ্ছে কি ফাংশনটা যত ডিগ্রি, 2 নিলাম, 2 কমন নিলে এখানে 2 থাকলো 5 ওয়াই বাই এক্স স্কোয়ার দিয়ে কেটে দিচ্ছি, তাহলে একটা এক্স নিচে থাকলো 9 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা একসাথে লিখলাম ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। খেয়াল করো তো এই অংশটাকে আমি একটা ফাংশন এইরকম আকারে লিখতে পারি কিনা, যেটা ওয়াই বাই এক্স এর একটা ভেরিয়েবলের ফাংশন। কারণ আমার যদি এখানে থাকতো 2 প্লাস 5x প্লাস 9y স্কোয়ার, এইটাকে যদি আমি লিখতে পারি এফ অফ, সরি এইটাকে যদি, আচ্ছা এটা একটু মুছে দিয়ে এখানে লিখি, দেখো এই অংশটাকে যদি আমি লিখতে পারি যে 2 প্লাস 5 অফ এক্স প্লাস 9x স্কোয়ার, এইটাকে যদি আমি লিখতে পারি এফ অফ এক্স, তাহলে 2 প্লাস 5 ইন্টু ওয়াই বাই এক্স প্লাস 9y বাই এক্স হোল স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এফ অফ ওয়াই বাই এক্স। এটাতে তো কোনো সমস্যা নেই কারো, এটা আছে, জাস্ট ফাংশনের ভেরিয়েবলটা আমি চেঞ্জ করে লিখলাম। তাহলে এই অংশটাকে আমি একটা ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লিখতে পারি। খেয়াল করে দেখো, এই যে আমি যে ফাংশনটা লিখেছিলাম, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 5xy প্লাস 9y স্কোয়ার, এই ফাংশনটাকে আমাদের যেটা বলা ছিল যে আমি কিভাবে লিখতে পারবো, হয় x টু দি পাওয়ার n phi of y by x, এখানে phi এর পরিবর্তে তুমি যে কোনো ফাংশন ইউজ করতে পারো, অথবা y টু দি পাওয়ার n phi of x by y, এই দুটো পদ্ধতির যে কোনো একটাতে লিখতে পারবে। তাহলে এটাকে এইভাবে লেখা গেল, যে যেহেতু এটাকে এইভাবে আমি এই ফাংশনটাকে যেহেতু আমি এইভাবে এক্সপ্রেস করতে পারছি, সেহেতু এই ফাংশনটাকে বলা হবে হোমোজেনিয়াস ফাংশন। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে এটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। কোনো একটা ফাংশনকে যদি আমি এই দুটো ফরম্যাটে যে কোনো একটা, এটা কিন্তু দুটোকেই লেখা যায়, লিখতে পারি, তাহলে সেই ফাংশনটাকে বলা হয় হোমোজেনিয়াস ফাংশন। আর তোমরা নরমালি খেয়াল করবে যে একটা ফাংশনের প্রত্যেকটা টার্মের ডিগ্রি, যে নাম ডিগ্রি যদি সমান হয় প্রতিটা টার্মের, তাহলে সেই ফাংশনকে আমরা বলি হোমোজেনিয়াস ফাংশন। এখন কেন শিখলাম হোমোজেনিয়াস ফাংশনটা চিনলাম? হোমোজেনিয়াস ফাংশন ম্যাম দুই ভাবেই লিখতে পারবো নাকি যে কোনো একভাবে লিখতে পারলেই হবে? যে কোনো একভাবে তুমি এটা খেয়াল করে দেখো, দুটার মধ্যে তোমার যেটা ইচ্ছা সেইভাবেই তুমি লিখতে পারবে, এই ফর্ম অথবা এই ফর্ম, যেটা তোমার ইচ্ছা সেই ফর্মে। আমি যদি এখানে y টু দি y স্কয়ার কমন নিতাম, তাহলে ওটা দেখতে x বাই y আকারে আসতো, যে কোনো একটাতে লিখলেই হবে আর কি। এখন আমি যেটা বলছিলাম যে অয়লার্স থিওরামটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র হোমোজেনিয়াস ফাংশন। অয়লার্স থিওরামটা তোমার দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে আছে, তিনটা ভেরিয়েবলের কাছে জেনারেলাইজেশনটা আছে। অয়লার্স থিওরামটা আমাদেরকে শিখতে হবে যে স্টেট অ্যান্ড প্রুফ অয়লার্স থিওরাম, অর্থাৎ অয়লার্স থিওরামের স্টেটমেন্টটা বলো এবং প্রুফ করো। একই সাথে আরেকটা জিনিস শেখা যায় যে অয়লার্স থিওরামটার ভেরিফিকেশনের কিছু আছে, যে কোনো একটা ফাংশন তোমাকে দেয়া হলো অয়লার্স থিওরামে, অর্থাৎ বাম পক্ষ যা বলছে সমান সমান ডান পক্ষ তাই হয় কিনা, অর্থাৎ এটা ভেরিফাই করে কিনা, এর ভেরিফিকেশনের কিছু ম্যাথ আছে। তো প্রথমে আমরা স্টেটমেন্ট এবং প্রুফটা দেখি অয়লার্স থিওরাম, এবং এটা যেটা জেনারেলাইজেশন অর্থাৎ তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে যেটা আছে সেটা আমি প্রুফ করতেছি। স্টেটমেন্টটা হচ্ছে অয়লার্স থিওরামের স্টেটমেন্ট হচ্ছে if f of x y z be a homogeneous function if x y z of degree n having continuous partial
derivatives, then x del f by del x plus y del f by del y plus z del f by del z equal to n of f. এটা হচ্ছে অয়লার্স থিওরেমের স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি, যে একটা ফাংশন যদি f of x y হয় অবশ্যই সেটা হোমোজেনিয়াস ফাংশন এবং তার যদি কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ থাকে। কেন থাকে? কারণ যদি তার ডেরিভেটিভই না থাকে তাহলে তো আমি এই অংশটা বের করতেই পারবো না। যদি তাই হয় তাহলে আমরা সেই ফাংশনটাকে সমান সমান এন এফ, এন বলতে ওই ফাংশনটা যত ডিগ্রি তত, যদি 2 ডিগ্রি হয় তাহলে 2f 3f এভাবে লিখবো। অর্থাৎ ফাংশনকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে x দিয়ে গুণ করে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে y দিয়ে গুণ করে, z এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে z দ্বারা গুণ করে সমান সমান এনএফ অর্থাৎ ডিগ্রি ইনটু ফাংশনটা আকারে লিখতে পারবো। এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভসটা হ্যাঁ 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 কন্টিনিউয়াস পার্শিয়াল, কন্টিনিউয়াস অর্থাৎ ফাংশনের মানে ফাংশনটা কি, তোমার পার্শিয়াল ডেরিভেটিভ হ্যাভিং কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ মানে তার পার্শিয়াল ডেরিভেটিভ আছে, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে। কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ অর্থাৎ তোমার ওই ফাংশনটার প্রতিটা অংশেই তোমার পার্শিয়াল ডেরিভেটিভ, কোনো পিস ওয়াইজ ডিসকন্টিনিউটি না, মানে এই অংশে থাকতেছে ডেরিভেটিভ এই অংশে না, তুমি যে ফাংশনটা বলতেছো পুরো অংশে তার একটা পার্শিয়াল, অর্থাৎ পুরো রেঞ্জের মধ্যে তার পার্শিয়াল ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে সেটাকে বলা হয় হ্যাভিং কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ। আচ্ছা, এখন হচ্ছে এইটাকে আমি কি করব, প্রুফ স্টেটমেন্টটা যে লিখলাম, আমাদের বোর্ডে লেখার সমস্যা একটু ছোট তো মুছে লিখি। এটা আমাদের, আর ভেরিফিকেশনের সময় তোমাকে দেয়া থাকবে এরকম এফ একটা ফাংশন তোমার দেয়া থাকবে, এই এফ ফাংশনটাকে তুমি এক্স এর সাপেক্ষে করে এক্স দ্বারা গুণ করে, অর্থাৎ এই যে বাম পক্ষ যেটা আছে বাম পক্ষ সমান সমান তোমার ডান পক্ষটা দেখাতে হবে যে এফ এন এফ আসে কিনা। প্রুফ দেখি আগে। প্রুফ হচ্ছে দেখো বলছে যে সিন্স, বইয়ে যেভাবে আছে আমি সেই ভাষায় তোমাদের বলে যে এফ এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই জেড এটা কি ইজ এ হোমোজেনিয়াস ফাংশন। একটু ছোট করে লিখেছে যেহেতু বইয়ে লেখা আছে তো তোমরা দেখে নিতে পারবে। এইটা যদি হয় তাহলে এফ কে যদি আমি এইভাবে লিখি টি এক্স টি ওয়াই কমা টি জেড, অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি লিখি এবং এগুলোকে যদি কমন আকারে নেই কত ডিগ্রি সেই হিসেবে, এটা আমরা ডেফিনেশন আকারে দেখলাম, ডেফিনেশনও দেখছিলাম যে এক্স টু দি পাওয়ার এন এভাবে লিখতে পারি। কেন এটাকে এইভাবে লিখতে পারি? কারণ এটা হচ্ছে আমার একটা হোমোজেনিয়াস ফাংশন, আর হোমোজেনিয়াস ফাংশনকে ডেফিনেশন আকারে এইভাবে লেখা যায়, লেখা আছে এটা ফর অল ভ্যালুজ অফ টি। তাই যদি হয়ে থাকে, এখন যদি আমি এই প্রতিটা অংশকে আলাদাভাবে নতুন ধরে নিই, লেট ধরো টি এক্স সমান সমান ইউ, ইউআই সমান সমান ভি এবং টি জেড সমান সমান ডব্লিউ, এইটা আছে। এটাকে তুমি একটা নাম্বারিং করো, এক নাম্বার যে ইকুয়েশনটাকে এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। ডিফারেন্সিয়েট 1 with respect to t। এক নাম্বারকে আমি টি এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি। এটা থেকে তুমি একটু লিখতে পারো আরেকটা লাইন যে এফ অফ ইউ কমা ভি কমা ডব্লিউ, দেখা যাচ্ছে লেখা ই টু দি পাওয়ার এন। এটা একটু মুছে দিই, ফর অল ভ্যালুজ অফ টি। তো ধরো এইটা টি এক্স সমান সমান ইউ টি ওয়াই সমান সমান ভি, এটা এক নাম্বার না ধরে এটা ধরার পরে তারপরে ধরো এখানে এই পাশে একটু সাইডে লিখি, ধরার পরে এফ অফ ইউ কমা ভি কমা ডব্লিউ সমান টি টু দি পাওয়ার এন এফ অফ এক্স ওয়াই জেড। এইটাকে তুমি নাম্বারিং করো, হচ্ছে তুমি এক নাম্বার দাও, এইটাকে দাও। এখন আমি বললাম এক নাম্বারকে আমি কি করব, টি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তোমাদের চেইন রুল মনে আছে? চেইন রুল কি মনে আছে না নাই? হ্যাঁ মনে আছে? আমাকে দেখো এই ফাংশন বাম দিকটা লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, এই ফাংশনটাকে বলছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, কিন্তু এর মধ্যে কোনো ভ্যারিয়েবল কি আছে? টি নাই।
যদি না থাকে তাহলে এর প্রত্যেকটা ভেরিয়েবলকে আগে আমার কি করতে হবে, ওই ভেরিয়েবলের সাপেক্ষে করতে হবে। তারপরে খেয়াল করো ইউ যেটা আছে সেটা কিন্তু টি এর একটা ফাংশন, ভি টি এর একটা ফাংশন এবং ডব্লিউ টি এর একটা ফাংশন। তাহলে প্রথমে আমি এইটা নিয়ম হচ্ছে ডেল এফ বাই ডেল ইউ করব, তারপরে আমি করব হচ্ছে ডেল ইউ বাই ডেল টি, একইভাবে প্লাস ডেল এফ বাই ডেল ভি, তারপর করছি আমি ডেল ভি বাই ডেল টি প্লাস ডেল এফ বাই ডেল ডব্লিউ ডট ডেল ডব্লিউ বাই ডেল টি। এটা বাম পক্ষটা। যদি আমাকে এই ফাংশনটা টি এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে বলছে, কিন্তু যেহেতু এখানে টি কোনো নাই, ভেরিয়েবল আছে ইউ ভি ডব্লিউ, তাহলে ফাংশনটাকে প্রথমে আমি ইউ এর সাপেক্ষে করব, তারপরে করসপন্ডিং ভেরিয়েবলটাকে আমি টি এর সাপেক্ষে করব। এভাবে প্রতিটা টার্মের আলাদা আলাদা ভাবে করতে, এটা চেইন রুল অনেক সময় বলে। আর এটা আমার ডান দিকটা সহজ, টি টু দি পাওয়ার এন যেহেতু এন, টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এফ অফ এক্স ওয়াই। এখন খেয়াল করো এই অংশটা যেটা আমার বের হলো, এই যে ডেল এফ বাই ডেল, এই অংশটা, তাহলে আমার ছিল টি অফ এক্স মানে কি ধরেছিলাম আমি ইউ, তাই না? জি ম্যাম। একটু তাহলে ক্লিয়ার করে নিয়ে তারপর সাইড নোট করে লিখি। দেখো খেয়াল করো আমাদের কি ধরা ছিল যে টি এক্স সমান সমান ইউ ধরা ছিল, তাই না? তাহলে একে যদি আমি করি যে ডেল ইউ বাই ডেল টি সমান সমান কি আসবে, মানে অর্থাৎ বাম পক্ষে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ডান পক্ষে করছি, একটু ঘুরাই নিয়ে লিখলাম, একে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে থাকবে হচ্ছে এক্স। কিভাবে ডেল ভি বাই ডেল টি আমি পাবো হচ্ছে ওয়াই এবং ডেল ডব্লিউ বাই ডেল টি পাবো হচ্ছে জেড। এখানে এই যে ডেল ইউ বাই ডেল টি, ডেল ভি বাই ডেল টি, ডেল ডব্লিউ বাই ডেল টি, তাহলে এক্স ওয়াই জেড এই মানটা এখন আমি বসিয়ে দিব। মানটা বসিয়ে দিলে তাহলে আমার কি থাকে, এক্স, খেয়াল করো এক্স আমার কত ছিল, ডেল এফ বাই ডেল ইউ প্লাস ওয়াই ডেল এফ বাই, সরি একটু এটা একটু নিচে নিয়ে আসছি, দেখি উপরে হয়ে গেছে তো। তাহলে এক্স ডেল এফ বাই ডেল ইউ প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ভি প্লাস জেড ডেল এফ বাই ডেল ডব্লিউ। আমার ডান দিকে ছিল এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ এক্স ওয়াই জেড। আরেকটা খেয়াল করো যে আমাদের ছিল কি টি এক্স সমান সমান ইউ, যদি টি ইকুয়াল টু ওয়ান হয়, যখন টি ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স ইউ সমান সমান কত, এক্স বাই পুটিং টি ইকুয়াল টু ওয়ান, খেয়াল করো বাই পুটিং টি ইকুয়াল টু ওয়ান আমি কি পাবো, ইউ সমান সমান এক্স, ভি সমান সমান কত ওয়াই এবং ডব্লিউ সমান সমান জে। এক্স ইকুয়াল টু সরি এক্স ডেল এফ বাই তাহলে ডেল এক্স পাবো প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস জে ডেল এফ বাই ডেল জে। আর এখানে কি থাকলো, এন থাকলো, টি এর মান বসাচ্ছি ওয়ান, ওয়ান এর উপর পাওয়ার যাই থাক না কেন সেটা হবে কত ওয়ান ইন্টু, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড এটা। তাহলে এখন খেয়াল করো আমি এখানে কি গেছে বাই পুটিং, একটু সাইডে লিখে দিলাম বাই পুটিং টি ইকুয়াল টু ওয়ান। যখন টি ইকুয়াল টু ওয়ান হবে তখন এটা, তাহলে খেয়াল করো তো আমাদের অয়লার্স থিওরেমের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আসছে না চলে, এটাই ছিল আমাদের প্রুফ। এটাই তো বলা ছিল যদি এক্স ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল এফ বাই ডেল জেড সমান সমান হবে আমার এন অফ এফ। এইটাকে তোমার, এটাই হলো তোমার অয়লার্স থিওরেমের জেনারেলাইজেশন বা অয়লার্স থিওরেম তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন তোমাদের দেখো দেয়া থাকবে, আমি তোমাদের ছোট্ট একটা ম্যাথ ভেরিফিকেশনের ম্যাথ করে দিব আর কিছু বলে দিব তোমরা করবে। যেমন এখানে তোমাদের বইয়ের এক্সারসাইজ অর্থাৎ 9B-টা একটু বের করো, 9B বের করে 1 নম্বরে দেখো একের কয়েকটা আছে। 1 নাম্বার কোশ্চেন পাইছো, দাস এন্ড মুখার্জির বইয়ের 9B বের করো,
দেখো ভেরিফাই বলা আছে, ভেরিফাই অলার থিওরাম ফর দা ফলোইং ফাংশন। আইসো খুঁজে? জি আচ্ছা, এখানে ম্যাডাম দেখো- বই না, একটু ম্যাথটা একটু লিখে দিলে ভালো হতো। হ্যাঁ ম্যাথ লিখে দিব, এমনি তোমাদেরকে বলছি যে এটা আছে, তুমি এখানে দেখো যে একটা কত 1 এর 2, যেমন দেখো ইউ সমান সমান দেয়া আছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 3x স্কয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কয়ার। প্রথম কথা হলো এটা হোমোজেনিয়াস ফাংশন কিনা, এর প্রতিটা টার্মের ডিগ্রি খেয়াল করো, সমান না? তাহলে এটা একটা 3 ডিগ্রির একটা হোমোজেনিয়াস ফাংশন, তাহলে আমি এখানে অয়লার্স থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি হয় আমার এখানে ভেরিয়েবল আছে শুধুমাত্র এক্স এবং ওয়াই, তাহলে আমাকে বের করতে হবে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই সমান সমান দেখাতে হবে কত 3f। তাহলে প্রথম কাজ কি, ডেল ইউ বাই ডেল এক্সটা বের করা। আমার ডেল ইউ বাই ডেল এক্স এখান থেকে কত আসে, যখন আমি কোনো ফাংশনকে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করব, বাকি অন্যান্য ভেরিয়েবল গুলো কনস্ট্যান্টের মতো আচরণ করবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 3x স্কয়ার, এটা 0 প্লাস 6xy প্লাস 3y স্কয়ার x1। তাহলে এটাকে যদি আমি x দিয়ে গুণ করে দেই, তাহলে এখান থেকে আসবে আমার 3x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার। একইভাবে যদি আমি প্রতি ডেল ইউ বাই ডেল ওয়াই করি, তাহলে প্রথমটা 0, পরেরটা 3y স্কয়ার প্লাস 3x স্কয়ার প্লাস 6xy। এটাকে আমি গুণ করব কার সাপেক্ষে, y দিয়ে, এই পুরোটাকে y দিয়ে করব, তাহলে আমার আসবে 3y কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 6xy স্কয়ার। এখন আমি এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যদি আমি মান বসিয়ে দেই, তাহলে 3x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার, আর এখান থেকে আসছে 3y কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 6xy স্কয়ার। এখন দেখো আমি এইভাবে যেভাবে সাজানো আছে ফাংশনটা সেইভাবে প্রথমে লিখি, প্লাস 3y কিউব 6x স্কয়ার y আর 3x স্কয়ার y সমান সমান 9x স্কয়ার y, আর এটা মিলে হচ্ছে 9xy স্কয়ার। 3 কমন নেই, তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার। আমাদের ফাংশনটা কি দেয়া ছিল, x কিউব y কিউব 3x স্কয়ার y 3xy স্কয়ার সমান সমান 3f, আর 3টা কি ছিল, এই ফাংশনের ডিগ্রিটা, তাহলে এটা সমান সমান 10f। আমার বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে গেল। ক্লিয়ার সবার? জি ম্যাডাম। বোঝা গেছে? আচ্ছা, এটাই হলো তোমার অয়লার্স থিওরামের ভেরিফিকেশনের ম্যাথ। তোমরা এখান থেকে 1 নাম্বার দেখো, তারপরে 3, 4, 5 3, 4, 5 দেখলা, তারপরে হচ্ছে এই যে 20 এই যে এগুলো দেখো ছোট ছোট, এগুলো হচ্ছে পরের দিকের অংশগুলো, তো প্রথম যে চ্যাপ্টারটা আমরা করছি এর মতোই কিন্তু 19, 20, 21, 22 19, 20, 21, 22 বললাম, তারপরে তোমাদেরকে বললাম 3, 4, 5 প্রথম, এগুলো কিন্তু সব তোমার ওই প্রথম অংশে। আর 1 নাম্বার ভেরিফিকেশনটা দেখো, 2 নাম্বারে ও ছোট শুধু ডিফারেন্সিয়েশন করতে বলছে, আমাদের উদাহরণেও এখানে কিছু কিছু আছে 2-1টা। এগুলো এই হলো তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কি পুরো অংশটা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শেখা এবং সেখান থেকে অয়লার থিওরামের ভেরিফিকেশন বা অয়লার থিওরামের স্টেটমেন্ট। কারো কোনো এর উপর কোশ্চেন আছে? কোশ্চেন নাই? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা কি করে চলে যাব আমাদের পরের অংশ যেটা আছে ইনডিটারমিনেট অঙ্ক যদি ম্যাম ই করে দিতেন ম্যাম। কোনটা? আরেকটা ম্যাম, আরেকটা অঙ্ক, সেম একটা অঙ্ক তুমি করবা, তো তুমি একই অঙ্ক সেম একটা যেটা ইচ্ছা যে কোনো একটা, এই যে যেমন ধরো u সমান সমান sin of x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy দেয়া আছে,
এটা কি এক্স এবং ওয়াই এর ভেরিয়েবল, তাহলে একে প্রথমে তুমি কি করো, এক্স এর সাপেক্ষে করো। এক্স এর সাপেক্ষে সাইন কে করলে হবে cos x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy। যেহেতু এটা এক্স না, সেহেতু আবার আমাকে ইউভি ফর্মুলায় এঁকে ফেলতে হবে। সাইন অফ এক্স থাকার কথা, কত কত 4 নাম্বারটা, 4 নাম্বার দেওয়া আছে ইউ অফ সাইন অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই xy। তাহলে সাইন অফ এক্স কে করলে হবে আমার cos অফ এক্স। cos অফ এক্স কে যেহেতু এক্স না, সেটাকে আবার আমি এই পুরো অংশটাকে ইউভি করতে হবে। ইউভি করে রাখলা, রেখে তুমি এক্স দিয়ে গুণ করে দাও। আবার একইভাবে তুমি এটা ওয়াই এর সাপেক্ষে করো। ম্যাম এই অঙ্কটা একটু করে দেন। এটা করে দিব ম্যাম সাইনের এটা একটু করে দেন। জি ম্যাম। আচ্ছা, দেখি নতুন পেজ কি দেওয়া আছে। দেওয়া আছে ইউ সমান সমান সাইন অফ, আমি কিছু করে দিই, কিছু তোমাদেরকে করতে হবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। আচ্ছা নিজেরাও একটু খাতায় করো দেখি। তাহলে আমার কয়টা আছে, দুটো আছে, আর এখান থেকে বোঝাই যাচ্ছে ডিগ্রি হবে 2, অর্থাৎ 2f করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, ডেল ইউ বাই ডেল এক্স করো। তাহলে সাইন অফ এক্স কে করলে হবে cos অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। একে আবার করতে হবে, ইউ বাই ভি কে করলে হবে কি ভি স্কয়ার, এই ভি কে রাখলাম, এইটাকে আমি যদি এক্স এর সাপেক্ষে করছি তাহলে হবে আমার 2x, পরের অংশটা 0 হয়ে যাবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা 4 নাম্বার, 1 4, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর এক্স ওয়াই খুব ঝামেলা করতেছে, এই যে এইটা এক্স স্কয়ার আর 2x, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ফিক্সড রাখলাম, একে আমি করছি, তাহলে থাকবে শুধুমাত্র y। তাহলে cos অফ x একটু সিম্পলিফাই করে লেখো xy, তার সাথে থাকছে আমার গুণ আকারে কত 2x স্কয়ার y মাইনাস x স্কয়ার y মাইনাস y কিউব ডিভাইডেড x স্কয়ার y স্কয়ার। এগুলো করতে পারবে তোমরা, না করে এরা, তাহলে x স্কয়ার একটা তোমার কেটে যাবে। ম্যাম ওখানে একটু ভুল হয়েছে, x স্কয়ার প্লাস y স্কয়ার হবে ডিভাইড বাই xy। কোনটা, ও যে হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ ম্যাম ওইখানে x স্কয়ার প্লাস y স্কয়ার xy। এখান থেকে থাকবে আমার শুধু হচ্ছে x স্কয়ার y মাইনাস y কিউব x স্কয়ার y স্কয়ার। একটা y কেটে দাও, এখন এটা থেকে একটু কেটে দেই, এই y একটা x স্কয়ার থাক কমন নিয়ে আর কি, x স্কয়ার, আর এখান থেকে আমি একটা কেটে লিখি y স্কয়ার, বারবার এটা, আর একটা তোমার এখানে একটা y লিখি। তারপরে আবার কি করতে হবে, এটাকে আমার x দিয়ে গুণ করতে হবে, তাহলে আবার এই নিচের একটা x আমার চলে যাবে, এই একটা দেখো, এখন আবার x দ্বারা গুণ করো। এগুলো করতে পারবে তোমরা, একটু করো তাহলে দেখো করতে পারো। হচ্ছে না এখন, বুঝতে পারছো না? এগুলো সহজ জিনিস। ম্যাম এখন এই একটা x কাটা যাবে, একটা x থাকবে, এখানে xy থাকবে, এগুলো করতে পারবে মনে হয়। তারপরে একই ভাবে তুমি আবার ইয়ার জন্য নাও, ডেল ইউ বাই ডেল এক্স এর জন্য নাও, তারপরে এই পুরো জিনিসটা করো, একবার করে দেখো, না পারলে তখন এগুলো ছোট ছোট ডিফারেন্সিয়েশন, এগুলো করা যাবে না তো, নিজেরা আগে দেখো, যদি না করতে পারো সেক্ষেত্রে করবো আমাদের। তাহলে পরের অংশে আমরা যাই, এটা এখন বুঝতে পারছো কিভাবে করবা? ম্যাম এটা x এর সাপেক্ষে, ম্যাম এই কোশ্চেনটাকে আবার হচ্ছে y এর সাপেক্ষে করব। হ্যাঁ আবার y এর সাপেক্ষে করো, এটা দিলে cos অফ এটা হবে, তারপরে এই অংশটাকে তুমি আবার y, এই জায়গাটার অংশ শুধু আমি x এর সাপেক্ষে করছি, এটা তুমি তখন আবার y এর সাপেক্ষে করবা, আবার ক্যালকুলেশন করো, করে দুটো সিম্পলিফাই করে যোগ করে দাও, যোগ করে দিলে নিয়ে আসো, একবার ট্রাই করো, একবার মূল। এটা তো বুঝতে পারছি যে হচ্ছে একবার x এর সাপেক্ষে y এর সাপেক্ষে, তারপর ম্যাম ওই যে জিনিসটা বললেন যোগ বিয়োগ করা, ওই জিনিসটা বুঝি না। এই যে তুমি লেফট হ্যান্ড সাইড, তো অয়েলার্স থিওরেমের স্টেটমেন্ট কি, তুমি ভাগ করে ভাবো। প্রথমে তোমার স্টেটমেন্টটা কি, তোমার যদি এই অঙ্কটায় দেয়া থাকতো, তাহলে দেওয়ার পরে তোমাকে প্রুফ করতে হবে কি, ফাংশনে যে ফাংশনটা তোমাকে দেয়া আছে সেই ফাংশনের ভেরিয়েবল কয়টা আছে, 2টা, তাহলে আমার হবে x ডেল ইউ বাই, আমার ফাংশনের নাম দেওয়া আছে ইউ, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস y ডেল ইউ বাই ডেল ওয়াই।
এইটা সমান সমান প্রুফ করতে হবে যত ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি হলে 2 ডিগ্রি, অর্থাৎ এন অফ এফ, এফ মানে এখানে আছে ইউ। তাহলে আমাকে কি কি বের করতে হবে? এইটা বের করতে হবে প্রথমে, তারপর আমাকে এইটা বের করতে হবে, এইটার সাথে এক্স গুণ করতে হবে, এটার সাথে আবার ওয়াই গুণ করতে হবে, করে দুটো যোগ করতে হবে, যোগ করে সিম্পলিফাই করে দেখো এন অফ ইউ আসে কিনা। ও আচ্ছা, জি ম্যাম, এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছো? এটাই তো আমার স্টেটমেন্ট, স্টেটমেন্টের ভেরিফিকেশন, অর্থাৎ বাম পক্ষ সমান সমান আমার স্টেটমেন্টের ডান পক্ষ আসে কিনা। স্টেটমেন্টের ডান পক্ষে আছে ডিগ্রি গুণন ফাংশনটা আকারে লেখা যাবে, ফুল ফাংশনটাই চলে আসবে, আগের ম্যাথে যেরকম দেখলাম। এখানে এন অফ ইউ, আর আমার বাম পক্ষে এই যে প্রতিটা টার্মকে আমি আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশনটা বের করব, করার পরে যা আছে, যোগ আছে বিয়োগ আছে, যেটা আছে আমি সেটা বের করতেছি। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি পরের অংশে চলে যাই। আমাদের পরের অংশে যেটা আছে ইনডিটারমিনেট ফর্মস অফ লিমিট, বা তোমাদেরকে বললাম কি লপিটাল রুল। তাহলে লপিটাল রুলের জন্য আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে যাই। এটা ইনডিটারমিনেট ফর্মস অফ লিমিট মানে কি বলো? কেন একে ইনডিটারমিনেট বলা হয়? আমরা কি তার লিমিট বের করতে পারি না সেই জন্য বলা হয়? কেন বলা হয়? সরাসরি ডিফারেন্সিয়েশন করে করা যায় না, সরাসরি ডিফারেন্সিয়েশন না, যে ইনডিটারমিনেট, এই যে শব্দটা দেখো, একটা সুন্দর শব্দের মধ্যে যে কোনো পড়বা তুমি, তোমার যেটা টপিক, সেই টপিকের মধ্যে অনেক কথা বলা থাকে। এখানে কি বলা আছে? এখানে নির্দিষ্ট কোনো লিমিট থাকবে না এরকম না, এটাও না। ইনডিটারমিনেট, ডিটারমিনেট মানে কি? ডিটারমিনেট মানে কি তুমি যেটা বের করতে পারো, ডিটারমাইন করা যায় যাকে, তাই না? আমরা যেটা বলি যে ডিটারমাইন করা যায় অথবা নির্ণয় করা যায়, যেটাই বলি না কেন। ইনডিটারমিনেট মানে কি? যেটা অনির্ণীয়, যেটাকে তুমি বের করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আমাকে কেন একটা ফাংশনের লিমিট বের করতে যায়, যে ফাংশনটার লিমিটই আমি বের করতে পারবো না? কথাটা হচ্ছে এখানে তোমাকে যে ফাংশনটা দেয়া আছে, তুমি লিমিট কার বের করো? আমরা প্রথমেই দিকেই বলছি যে লিমিট আমরা বের করি একটা ফাংশনের। সবসময় ম্যাথমেটিক্সকে তুমি তোমার মতো করে ভাববে, এত জটিল ভাবে আমার এই ফাংশন সেই ফাংশন এত কিছু ভাবার দরকার নেই। আমাকে প্রথম কোশ্চিন আমার কাছে যে আমাকে লিমিট বের করতে হবে, তাহলে কোশ্চিনের প্রথম কথা আমার লিমিট কার বের করতে হয়? লিমিট একটা ফাংশনের বের করতে হয়। আচ্ছা, তাহলে আমাকে এখানে বলা থাকলো যে ইনডিটারমিনেট ফর্মস অফ লিমিট, মানে যে লিমিটটা আমি বের করতে পারি না। তাহলে আমি যদি লিমিটই বের করতে না পারি ওই ফাংশনে, তাহলে সেইখানে কি ফাংশনের লিমিট এক্সিস্ট করে? আমরা কখন কোন ফাংশনের লিমিট, আমরা যখন সে পড়ছি তখন খেয়াল করে দেখো, আমরা কখন একটা ফাংশনের লিমিট বের করতে পারি? যখন সেই ফাংশনটার লিমিট এক্সিস্ট করে। কখন একটা ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি? যদি তার ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করে। কিন্তু এই ক্ষেত্রে কথা হচ্ছে তোমাকে ফাংশনটা যে ফরম্যাটে দেয়া আছে সেই ফরম্যাটে তুমি তার লিমিট বের করতে পারবে না। যদি এর মধ্যে কিছু তুমি চেঞ্জ নিয়ে আসো, এর ফরমেশনের মধ্যে, অর্থাৎ ফাংশনটার ফরমেশনে তুমি যদি চেঞ্জ নিয়ে আসো, তখন তুমি ওই ফাংশনের লিমিট বের করতে পারবে। যদি তবে এর মানে এই না যে ফাংশনটার লিমিট এক্সিস্ট করে না। ফাংশনটার লিমিট এক্সিস্ট করে, কিন্তু ফাংশনটা যে ফরম্যাটে দেয়া আছে সেই ফরম্যাটে তুমি তার লিমিট বের করতে পারবে না। তো ফাংশনটাকে কি করব? আমরা একটু মডিফাই করি। মডিফাই করার পরে আমাদের খুব কমন একটা পরিচিত রুল, লপিটাল রুল, লপিটাল রুলে সেই ফাংশনটার আমরা লিমিট বের করি। ক্লিয়ার? জিনিসটা আগে ব্যাপারটা ক্লিয়ার হয় যে তোমাকে যে বলা হয় ইনডিটারমিনেট ফর্মস অফ লিমিট, তুমি আসলে এখানে কি কাজটা করো? কাজটা হচ্ছে তোমাকে যে ফাংশনটা যে ফরম্যাটে দেয়া আছে সেই ফরম্যাটে তুমি তার লিমিট বের করতে পারবে না। যদি তার ফরম্যাটটাকে একটু তুমি চেঞ্জ করে নিয়ে আসো, তখন তুমি তার লিমিট বের করতে পারছো। এখন পর্যন্ত তোমাদের স্টেজে মোটামুটি এই 5টা টাইপ যদি দেখি আমরা, এটার 5টা টাইপ আছে। যে কোন ফাংশন যদি এরকম থাকে যে লিমিট এক্সটেন্ডস টু এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, যদি 0/0 আসে, আমরা জানি ম্যাথমেটিক্যালি 0/0 বলতে কি ম্যাথ এরর আসে, আমি এর কোনো মান পাই না। অথবা তার মানে কি ওই যে ফাংশনটা, গিভেন ফাংশনটায় তুমি যদি এক্স টেন্ডস টু এ বসাও, তাহলে তোমাকে একটা ম্যাথ এরর বা মিনিংলেস একটা নাম্বার দিচ্ছে, সেই নাম্বারটা কি 0/0। যদি এরকম থাকে সেই ফাংশনটাকে আমি কি ইনডিটারমিনেট ফর্ম তার আসছে সেটাকে একটু মডিফাই করে বের করব। যদি এরকম আসে ইনফিনিটি বাই ইনফিনিটি, অথবা 0 গুণন ইনফিনিটি, অথবা ইনফিনিটি গুণন 0, 0 গুণন ইনফিনিটি ফর্ম কি? তোমাকে দুটো ফাংশন, একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা হচ্ছে জি অফ এক্স,
যদি তুমি লিমিট x টেন্ডস টু a বসাও f অফ x, তাহলে ধরো এর মান 0 আসে, আর লিমিট x টেন্ডস টু a g অফ x বসাও, তাহলে ধরো এর মান আসে ইনফিনিটি। অর্থাৎ দুটো ফাংশন তো গুণ আকারে থাকে, প্রথমটার জন্য 0, পরেরটার জন্য যদি ইনফিনিটি, অর্থাৎ সেটাকে বলা হয় 0 গুণন ইনফিনিটি ফর্ম, অথবা উল্টাটা, প্রথমটা ইনফিনিটি পরেরটা যদি 0 আসে তাহলে সেটা হচ্ছে ইনফিনিটি গুণন 0 ফর্ম। তাহলে তোমাকে কোনো ফাংশন দেয়া থাকলে প্রথমে ফাংশনটাকে আমাকে চেক করতে হয় কিন্তু যে এটা কোন ফরম্যাটে আছে, 0/0 তে আছে নাকি ইনফিনিটি বাই ইনফিনিটি, একটা কোন টাইপের মধ্যে পড়ে গেছে। পরে আবার দুটোই যদি তোমার ইনফিনিটি বাই ইনফিনিটি আসে, এটাও একটা অনির্ণেয় মান, অথবা 0 ডিগ্রি ইনফিনিটি টু দি পাওয়ার 0 ডিগ্রি, অর্থাৎ প্লাস মাইনাস ইনফিনিটি। এগুলো হচ্ছে মিনিংলেস ফরম্যাট, ম্যাথের মধ্যে এগুলো মিনিংলেস। তো তার মধ্যে তোমরা একটা জানো খুব 0/0 কোনো মান নাই, ইনফিনিটি বাই ইনফিনিটির কোনো মান নাই, এই তিনটা হয়তো খুব একটা কাজে আসে না এরকম, কিন্তু এগুলাও হলো বলা হয় কি ম্যাথে তোমার ইনফিনিটি মানে মিনিংলেস টার্ম। যে ফাংশনের ক্ষেত্রে এরকম মিনিংলেস টার্ম আসে সেই ফাংশনগুলোকে আমরা মডিফাই করে তার লিমিট বের করি। এখন দেখো কিভাবে তাহলে আমরা বের করব। ম্যাম এগুলা কি আমাদের রিয়েল লাইফের সাথে কোনোভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। তুমি সব ফাংশনের তুমি যখন কাজ করতে যাবে তখন তুমি দেখবা তোমার কিছু কিছু ফাংশনের লিমিট বের করতে পারবে। লিমিটটা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো কিছুর বিল্ডিং ব্লক যেটা ওকে বলে, তোমার একটা যে গাঁথনি তৈরি করে না তোমার মানে বিল্ডিং এর, সেই বিল্ডিং এর গাঁথনি যদি তৈরি করতে ইট যদি বলা হয়, তাহলে লিমিট হচ্ছে সেই জিনিস। তোমার মূল পুরো ম্যাথ কিন্তু একটা ফাংশন নিয়ে কাজ, ফাংশন থেকে রিলেশন আসছে, রিলেশন থেকে এক্সপ্রেশন আসছে, এক্সপ্রেশন থেকে তুমি তো অর্থাৎ তোমার বেসটা তৈরি হয়েছে কিন্তু লিমিটের অংশ থেকে। আমি তোমাদের এই জন্য লিমিট পড়ানোর জন্য অনেক দিন টাইম নিছি, 2-3টা ক্লাস শুধু লিমিটই পড়াইছি। অর্থাৎ লিমিট জিনিসটা তোমার মাথার মধ্যে ক্লিয়ার ভাবে বসে যাক, লিমিটটা কি। তুমি যখন একটা ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে যাও, ফাংশনটাকে অ্যানালাইসিস করতে যাও, তোমাকে ব্যাক টু ব্যাক ওই লিমিটের মধ্যে ফিরে আসতে হবে। তুমি ডিফারেন্সিয়েবিলিটি এক্সিস্ট করতেছে কিনা, একটা যে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমি বারবার বলছি যে এই যে তোমার বড় বড় বিল্ডিং স্ট্রাকচার তৈরি করে, এগুলো কিন্তু ডিফারেন্সিয়েবিলিটি ক্যালকুলেশন করে। তো ডিফারেন্সিয়েবিলিটি যখন ক্যালকুলেশন করতেছে তখন তাকে ব্যাক করতে হচ্ছে কি লিমিটের অংশে। লিমিট অংশটা যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি তো আগাতে পারবে না। আর সব ফাংশনের যেমন দেয়া থাকলে যে সরাসরি ডিরেক্ট আমি ওইরকম একটা মিনিংফুল একটা নাম্বার পেয়ে যাব তাই না, এমন ফাংশন আমাদের অ্যারাইজ করে যেটাকে আমি কি এরকম ইনডিটারমিনেট ফর্মে আসে, তখন এই ফাংশন গুলোকে হ্যান্ডেল করা হয় তোমার এইভাবে। যার জন্যই তো শেখা, প্রতিটা অংশের কোনো না কোনো গুরুত্ব তো আছেই, না হলে শেখার দরকার ছিল না তো। এই তো এখন হচ্ছে আমরা কি করব বললাম, এই ফাংশনটা চিনলাম, টাইপ গুলা চিনলাম, অর্থাৎ কোনটা হলে আমি তাকে ইনডিটারমিনেট ফর্মে বলছি এইটা। এখন দেখবো হচ্ছে তোমার কিভাবে আসে। এই দেখো প্রথম যেটা আমরা সাধারণত ইন্টার লেভেলে এই জিনিসটা খুবই প্রথমেই করা হয়, লপিটাল রুল, অর্থাৎ 0/0 আসে। তোমরা আগে পর্যন্ত কি জানতে, যদি কোনো ফাংশনের লিমিট বসানোর পর, লিমিটিং ভ্যালু বসানোর পর 0/0 ফরম্যাটে আসে, সেটাকে তুমি লপিটাল রুল অনুযায়ী সলভ করতে। এবং লপিটাল রুল কি ছিল, উপরে যেটা থাকে সেটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হয়, নিচে যেটা থাকে সেটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হয়, ডিফারেন্সিয়েট করার পর মান বসানোর পরে আমরা একটা মান পাই। মনে আছে সবার? আছে না নাই বলো, এতটুকু মনে আছে কিনা? আমি চাই তোমাদের এই জায়গাটুকু আগে মনে আসুক। ম্যাম একবার ডিফারেন্সিয়েট করব যে মান না পাই 0 আসে তো আবার রুলটা মনে আছে। এখন তুমি উঠে গেছো কোথায়, অনার্স লেভেলে উঠে গেছো। এখন কিন্তু তোমার সেই ধারণাটুকু থাকলে চলবে না, যেটা তোমার মনে প্রশ্ন আসতে হবে কোথা থেকে আমি এটা শিখলাম, লপিটাল রুলটা যে আসলো কোথা থেকে আসলো। তোমাদেরকে সেই আসার জন্য জাস্ট এটা তোমাদেরকে জাস্টিফিকেশন যে এইখান থেকে আসছে। তোমাদেরকে আমি টেইলর থিওরাম করাইছি। এই যদি একটা এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, আমাদের এটা যদি এফ অফ এক্স একটা ফাংশন হয়, এফ অফ এক্স ফাংশনটা টেইলর থিওরাম অনুযায়ী আমি এভাবে ভেঙে লিখতে পারি, এফ অফ এ এক্স মাইনাস এ এফ প্রাইম অফ এ এক্স মাইনাস এ হোল স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল প্রাইম অফ এ, জিটাকেও আমি এভাবে ভেঙে লিখতে পারি। ওকে, ডান। এখন আমি কি বললাম যে কেন এটার মানে কি, এই এফ অফ এক্স এর জায়গায় যদি আমি এক্স টেন্ডস টু এ বসাই তার মান আসে কত, 0। তার মানে এইটা কিবোর্ড দেখা যাচ্ছে না তো, কিবোর্ড দেখা যাচ্ছে না? না ম্যাম। অন্যরা দেখতে পাচ্ছ না? এটা তো দেখা যাওয়ার কথা।
বাকিটা কি দেখতে পাচ্ছ? না ম্যাম। এখানে শেয়ারিং দেখাচ্ছে তো, এখন এখন দেখো তো, এখন দেখাচ্ছে। স্লাইড আপনি যেটা দেখাচ্ছেন সেটা প্রথমে কোশ্চেন দেখালেন, স্লাইড দেখাচ্ছে, কিন্তু আপনি যেটা লিখছেন সেটা দেখাচ্ছে না। আচ্ছা না, আমি এখন লিখছি না তো, তোমার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দেখা যাচ্ছে কি? জি ম্যাম দেখা যায়। এখন যে আমি এখন লেখাটা দেখা যায়, আমি জাস্ট একটা কার্ভের মতো আঁকলাম। জি ম্যাম দেখা যায়। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম যে এটা 0/0 আসে আমি যদি তাহলে লপিটাল রুল ব্যবহার করি। লপিটাল রুলটা কোথা থেকে আসে সেটা দেখাচ্ছি। যে টেলরস থিওরেম থেকে দেখো, লিমিট x টেন্ডস টু a f of x ডিভাইডেড বাই g of x। আমরা f of x ফাংশনটাকে কি করি, এভাবে ভেঙে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? f of a plus x minus a prime of a x minus a whole square 2 factorial f double prime of a। এগুলো তোমরা আগের ক্লাসেই জানো। g of x টাকেও আমি এভাবে ভেঙে লিখতে পারি। আচ্ছা, এখন টেইলর মানে আমাদের যেটা প্রবলেম ছিল, প্রবলেমটা কি ছিল? যদি আমি এই যে ফাংশন f of x ফাংশনটায় x টেন্ডস টু a বসাই, তার মান আসে কত? 0। এবং x টেন্ডস টু a যদি g of a তে বসাই, তাহলেও তার মানে আসে 0। তার মানে কি বলে, f of a 0, g of a 0। বাকি থাকলো কি? এতটুকু অংশ, এইটা। এখন উপরে নিচে যদি আমি x মাইনাস a অংশটা কমন নেই, তাহলে এখান থেকে x মাইনাস a, এখান থেকে x মাইনাস a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে একটু ভুল হয়েছে, একটু খেয়াল করো তো। এই যে এখানে থার্ড লাইনটা ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমি জাস্ট উপর থেকে x মাইনাস a কমন নিচ্ছি। এই যে এখানেও একটু ভুল হয়েছে, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা একটু লিখে নিবে তোমরা, আমি পরে ঠিক আছে। x মাইনাস a কমন নিলাম আমি দুটো টার্ম থেকে, তাহলে এখান থেকে চলে গেল, এখান থেকেও কেটে চলে গেল, থাকলো শুধু এতটুকু টার্ম। এখন যদি আমি এখানে x এর জায়গায় a বসাই, x এর জায়গায় a বসাই, লিমিটিং ভ্যালুটা বসাই, থাকছে শুধুমাত্র এইটা। আমি দেখো লপিটাল রুলে কিন্তু তাই করি। আমার যেটা ফাংশন দেয়া আছে, সেই ফাংশনটা যখন আমার 0/0 আসে, তখন আমি একে ফার্স্ট ডেরিভেটিভ করি, করার পর আমি লিমিটিং ভ্যালু বসাই। যদি এমন হয় যে ফার্স্ট ডেরিভেটিভের মানও 0, তাহলে এইটা 0 পরে পরের অংশটা আসবে, আবার একটা অংশ অর্থাৎ x মাইনাস a আবার আমি কমন নিব। এখান থেকেও আমি x মাইনাস a কমন নিলো, কেটে চলে যাবে, তখন f ডাবল প্রাইম অফ a আসবে। অর্থাৎ ওই ফাংশনটাকে আমি দ্বিতীয়বার করছি। যদি দ্বিতীয়বারেও আমার কাজ না হয়, তাহলে আবার আমি তৃতীয়বার করব। ভাঙছে কি? তোমার টেইলর থিওরেম অনুযায়ী কিন্তু ভেঙে যাচ্ছে। ক্লিয়ার? কোথা থেকে আসছে? কোনো একটা ফাংশনকে তুমি এক্সপ্যান্ড করে দিলা, সেই ফাংশনের প্রথম অংশটার মান যেহেতু 0, পরের অংশটার মান তাহলে এইভাবে। তাহলে এটাকে বলা হয় আমাদের লপিটাল রুল। অর্থাৎ কোনো একটা ফাংশন যে একটা f of x by g of x লিমিট x টেন্ডস টু a যদি হয়, সেটা যদি 0/0 ফরম্যাটে আসে, সেটাকে আমি উপরে একবার ডেরিভেটিভ করবে, তার লিমিটিং ভ্যালু বসে। এটা বলা একবার না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার মানটা 0 বাদে অন্য কিছু আসে, ততক্ষণ পর্যন্ত আমি একে ডিফারেন্সিয়েট করতে থাকবো। এই হচ্ছে আমাকে লপিটাল, একজন ম্যাথমেটিশিয়ান, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। উনি অনেক কাজ করছে, তার ছোটবেলা থেকে ম্যাথের প্রতি বিশাল আগ্রহ ছিল। সেই তার নাম অনুসারেই আসলে লপিটাল রুলটা আসা। এবং এখানে একটা ডেফিনেশন আকারে দেয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। যে সাপোজ দ্যাট f and g আর ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে প্রথম কথা হলো ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে, তা না হলে আমরা কখনো a প্রাইম অফ a ডাবল প্রাইম অফ a বের করতে পারবো না। অন অ্যান ওপেন ইন্টারভাল কন্টেইনিং x ইকুয়াল টু a, এটা বলা আছে। দেখো তোমাদের লিমিটের সেই ধারণা, এক্সেপ্ট, তোমরা নিজেদের অডিও গুলো একটু বন্ধ করে দাও, সাউন্ড আসছে কোথা থেকে। except possibly at x equal to a, অর্থাৎ x equal to a তে মান না, তার আশেপাশে যে কোনো মানে যদি এরকম হয়, such that এটার মান প্রত্যেকটাই যদি 0 হয় এবং এটা যদি এক্সিস্ট করে, তখন আমি একে এভাবে লিখতে পারি। এটা মাইনাস প্লাস, অর্থাৎ যদি তোমার লিমিট এক্সিস্ট করে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ এগুলো তোমরা জানো। এটা জাস্ট ডেফিনেশন আকারে তোমাদেরকে একটু বলা। এখন আমরা ছোট ছোট তাহলে ম্যাথ দেখি 0/0। এখানে কিছু দেখো, একটা ম্যাথ আছে কি, লিমিট x tends to a, sorry, x tends to 2 sin of twice x by x। তাহলে যদি আমি একটু, এখানে ভুল আছে, আমার তুলতে ভুল হয়েছে, এটা এই যে এইখানে 0 হবে, x tends to 0, x tends to 0 যদি হয়, তাহলে sin of 0/0, তাহলে এটা আমার 0/0 ফরম্যাটে আসছে। তাহলে এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব, আবার এটাকেও ডিফারেন্সিয়েট করব,
করার পরে সাইন অফ টুয়াইস এক্স কে করলে কস টুয়াইস এক্স, 2x কে করলে 2, তাহলে 2 cos 2x, x কে করলে 1। এখন যদি আমি মান বসাই তাহলে আসবে 1। এরকম একটা ম্যাথ আমরা একটু হোয়াইট বোর্ডে করি। একটা দেখি তোমাদের বইয়ে আছে না? একটু তোমাদের বইয়ে দেখো তো, ট্যানজেন্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আগের চ্যাপ্টারে আছে এরকম, চ্যাপ্টার 8। একটা ছোট একটা 0/0 ফরম্যাটের একটা ম্যাথ করি। এই 6 নাম্বারটাই ধরো। কি দেয়া আছে? দেয়া আছে হচ্ছে লিমিট, মানে কয়েকবার করতে, x tends to 0 দেওয়া আছে e to the power x plus e to the power minus x minus 2 cos x divided by x sin of x। e to the power 0 বসলে 1 plus 1 2 cos 0 মানে 1, তাহলে 2 minus 2। ফর্মটা কি হলো? ফর্মটা সব সময় লিখে দিবে প্রথমে 0, x মান বসালে 0, তাহলে 0/0 ফরম্যাটে। তাহলে এটাকে কি করব আমি? লিমিট x tends to 0 e to the power x কে করলে e to the power x minus e to the power minus x cos x কে করলে 2 minus sin x, নিচে আমার uv ফর্মুলা x sin x কে করলে হবে আমার হচ্ছে cos x প্লাস কত হয় প্লাস sin x। এখন আবার আমি মান বসাবো। এটা তো 1 0 1 minus 1, এটা 0 হয়ে যাবে। sin 0 বসালে 0 উপরে 0 হয়ে গেছে, x এর মান 0 বসালে তো 0, sin 0 মানে 0। আবার আমার করতে হবে ওই যে যেটা বলছিলাম 0/0 ফরম্যাটে। তাহলে একে আবার করি, লিমিট x tends to 0 e to the power x plus e to the power minus x minus এ প্লাস নিলাম 2 sin x কে করলে হয় cos x, x cos x কে করলে হচ্ছে কত মাইনাস sin of x plus cos x plus cos x। কোন মান বসাই? 0 মানে 1 1 2, তাহলে cos 0 মানে 1, তাহলে কত হলো মান আসছে 1 1 হচ্ছে 2 plus 2, x বসালে 0, cos 0 মানে 1, cos 0 মানে 1, তাহলে 2, তাহলে 4/2 সমান 2। এটাই অ্যান্সার। যতক্ষণ পর্যন্ত আমাদের 0/0 ভিন্ন অন্য কোনো মান আসবে না ততক্ষণ পর্যন্ত আমাকে একে ডিফারেন্সিয়েট করতে হবে। এরকম রাসায়নিক মুখার্জির প্রতি অনেক অঙ্ক আছে এরকম, এগুলো একটু করবে 0/0 ফরম্যাটে যেগুলো আছে। আমি তোমাদেরকে ফরম্যাট দেখাই দিচ্ছি, আর ফরম্যাটের উপর বেস লপিটালে যেমন দেখাইলেন যে যোগ 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 দিয়ে দিয়ে করা, এখানে তো ম্যাম আবার যোগ যোগ যদি একটার পর একটা ম্যাম আলাদা আলাদা করে করলেন। কোনটা আলাদা আলাদা করলাম? এই যে কোথায় আলাদা করলাম? ফার্স্ট ডেরিভেটিভ করলেন, তারপরে আবার সেকেন্ড ডেরিভেটিভ, মানে পরপর করলেন যে ফার্স্ট ডেরিভেটিভ। এই অংশটাকে আমি প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করলাম, করার পরে x এর মান আমি 0 বসাই দিলাম, দেখলাম আবার আমার 0/0 আসছে। এটাকে তার সেই জন্য আমি আরো একবার ডিফারেন্সিয়েট করলাম, করার পরে আমি মান বসাইলাম। যদি আমার এখানে 0 আসতো একে আমার আরো একবার করতে হতো, কিন্তু যেহেতু 0/0 ফরম্যাটে আসেনি, মান বসানোর পরে আমি একটা ডেফিনাইট একটা ভ্যালু পেয়ে গেছি, তাহলে এটা আমার অ্যান্সার। জি ম্যাম। তোমার যে ফাংশনটা দেয়া থাকবে এতটুকু মনে রাখো, যে ফাংশনটাকে তোমার লিমিট বের করতে বলবে সেই ফাংশনটার উপরে নিচে অর্থাৎ নিউমারেটর এবং নিচে হর এবং লব প্রত্যেকখানে তুমি x এর মান বসাও। মান বসানোর পরে দেখো যে তোমার 0/0 ফরম্যাটে আসে কিনা, অর্থাৎ উপরেও 0 নিচেও 0 আসে কিনা। যদি উপরেও 0 নিচেও 0 আসে তাহলে উপরে তোমার লবকে তুমি লবকে তুমি ডিফারেন্সিয়েট করবে, তারপর তুমি হরকে করবে, করার পরে তুমি মান বসাও। মান বলতে যে লিমিটিং ভ্যালুটা বসাও। এই লিমিটিং ভ্যালু বসালে যদি তুমি ডেফিনাইট মান পাও তাহলে সেটাই অ্যান্সার। আর যদি তোমার আবার এরকম 0/0 ফর মিনিংলেস কোনো টার্ম আসে তাহলে সেটাকে তোমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, আবার তুমি ডিফারেন্সিয়েট করো। যতক্ষণ পর্যন্ত না তোমার 0/0 জিনিসটা রিকভার হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে
ডিফারেন্সিয়েট করেই যেতে হবে। আর এটা কোথা থেকে আসছে সেই জন্য মানে কেন আমি এরকম বারবার করি বা বারবার করে কিভাবে পাই, এটাই আমি তোমাদেরকে দেখালাম হচ্ছে টেইলর থিওরাম থেকে। ক্লিয়ার, বোঝা গেছে? জি ম্যাম। ম্যাম এখানে কি ম্যাম দুইটা চলক বা দুইটা ভেরিয়েবল থাকার সম্ভাবনা আছে কিনা, এক্স এক্স ওয়াই? ওয়াই, হ্যাঁ এক্স এবং ওয়াই থাকতে পারে, তোমার পার্শিয়ালি যেটা বলছো। জি ম্যাম। তবে এটা তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না, যেহেতু লিমিটটা একটা ফাংশনের ক্ষেত্রেই করতে হয়, সাধারণত পার্শিয়ালি হয় না। এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আলাদা একটা পার্ট, এটা নতুন একটা অংশ তোমাদের। এটা আছে, তারপর মানে ট্যানজেন্ট নরমাল একটা অংশ, এটা আলাদা একটা পার্ট। লিমিটিং ভ্যালু একটা এফ অফ এক্স ফাংশনেরই দেয়া থাকে। তাহলে এটা যদি হয়, আমি পরের অংশটা যাচ্ছি। পরেরটা আমার দেয়া আছে কত ছিল, ইনফিনিটি বাই ইনফিনিটি, একটা ইনফিনিটি বাই ইনফিনিটি। এই যে নীল বক্সটা খেয়াল করছো সবাই? দেখো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স এ যদি এর মান তুমি বসাও তাহলে ইনফিনিটি, লবেও ইনফিনিটি, যদি আমার হরেও ইনফিনিটি আসে, এটাও একটা আমার কি মিনিংলেস টার্ম। এই ইনফিনিটি বাই ইনফিনিটি টার্মটাকে আমি কি করব, জিরো বাই যেটা তোমার দেয়া থাকে সেটাকে আমি লপিটাল রুলে শিফট করতে যাব। আর লপিটাল রুলটা হচ্ছে আমার প্রত্যেক উপরেও জিরো, লবেও জিরো, হরেও জিরো। কিভাবে করতে পারি জাস্ট একটু ঘুরাই লিখছি, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ, উপরে লিখলাম 1 ডিভাইডেড বাই gx আর নিচে লিখলাম 1 ডিভাইডেড বাই fx। এই অংশটা খেয়াল করো তো, যে লিমিট, আচ্ছা লিমিট না লিখলে হয়, x টেন্ডস টু a 1 ডিভাইডেড বাই g অফ x আর 1 ডিভাইডেড বাই f অফ x। তার মানে কি এই f অফ x টা উপরে আছে, g অফ x টা নিচে আছে, তাই না? শুধু ঘুরাই লেখা। তাহলে দেখো যদি এরকম করে আমি ঘুরাই লিখি তাহলে 1 g অফ x এর মান কত, ইনফিনিটি। তাহলে 1 বাই ইনফিনিটি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 0। আবার 1 বাই ইনফিনিটি মানে লিখতে পারি 0। তাহলে উপরেও আমাদের লবে আসছে 0, হরেও আসছে 0। মূল যে ফাংশনটা ছিল f অফ x বাই g অফ x, এই ফাংশনটাকে জাস্ট একটু যদি আমি ঘুরাই লিখি তাহলে দেখো সেটা আমাদের 0 বাই 0 ফরম্যাটে আসে, 0 বাই 0 ফরম্যাটে আসে। আর আমাদের লপিটাল রুলটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট না, লপিটাল রুলটা হচ্ছে 0 বাই 0 ফরম্যাটে। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবো, অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে এই এক্স টেন্ডস টু মান ইনফিনিটি হলেই মনে হয় সেটা ইনফিনিটি বাই ইনফিনিটি টার্ম আসবে। এমন অনেক দেখবা যে ইনফিনিটি মানে এক্স টেন্ডস টু ইনফিনিটি হওয়ার পর আমাদের লিমিটিং ভ্যালু ইনফিনিটি হওয়ার পরেও সেটা সরাসরি ডিরেক্ট 0 বাই 0 ফরম্যাটে আসছে। অতএব তোমাকে প্রথমে যাই থাকুক না কেন সেটা তোমার ধরে নেওয়া যাবে না যেটা ইনফিনিটি বাই ইনফিনিটি বা ইনফিনিটি ক্রস 0 এরকম আসবে। তুমি এই টার্মটাকে প্রথমে এখানে বসিয়ে দেবে যে কোনো ফাংশনে, দিয়ে আগে চেক করবে এটা কোন ফর্মে আসলো। তাহলে আমার যে ম্যাথটা আছে কত, x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 বুঝতেই পারছো ইনফিনিটি যদি বসাই দিই এটা তোমার ইনফিনিটি আসবে। আর e টু দি পাওয়ার আমি যদি বসাই e টু দি পাওয়ার ইনফিনিটি, সেটাও আমার একটা ইনফিনিটি টার্ম আসবে। এইটা যদি তোমার হয় তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আসছে। ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মকে আমি যেহেতু 0 বাই 0 ফর্মেটে শিফট করতে পারি, তাহলে সেই তো সরাসরি আমি কিন্তু তাকে কি করব, লপিটাল রুল ইউজ করতে পারি। কেননা এই যে ইনফিনিটি বাই ইনফিনিটি টার্মকে আমি 0 বাই 0 ফরম্যাটে শিফট করতে পারি, এবং কিভাবে শিফট হয় সেটাও তোমাদেরকে দেখালাম। তাহলে লপিটাল রুলটা কি, প্রথমে তুমি উপরটাকে ডিফারেন্সিয়েট করো, এক্স কিউব কে করলে 4x এক্স টু দি পাওয়ার 4 কে করলে 4x কিউব, ই টু দি পাওয়ার x কে করলে ই টু দি পাওয়ার x। আবার তুমি মান বসাও, দেখো একই আসে ইনফিনিটি বাই ইনফিনিটি। আবার তুমি আমি একে করলাম 12x স্কয়ার ই টু দি পাওয়ার x, আবার একই জিনিস কেস আসছে। আবার আমি করলাম 24x ই টু দি পাওয়ার x। তাহলে এখন যদি তুমি এই টার্মে এসে যায় এখানে যদি বসাও, উপরের অংশটা কত 24 আর নিচের অংশটা তোমার ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে 24 বাই ইনফিনিটি সমান সমান 0। অর্থাৎ তোমার যতক্ষণ পর্যন্ত তোমার এই মিনিংলেস টার্মটা তোমার রিমুভ হবে না, ততক্ষণ পর্যন্ত লপিটাল রুল অনুযায়ী তোমাকে যে একবার করছি, দুইবার করছি, তিনবার করছি, চতুর্থবার যে এর মানে টার্মটা কিন্তু মানে মিনিংলেস যে টার্মটা সেটা সরে গেছে। এই জন্যই তোমাদেরকে দেখা যে একটা জিনিসকে তুমি যতক্ষণ না পর্যন্ত বারবার একই বলছে, যতক্ষণ না পর্যন্ত তুমি এই টার্মটাকে রিকভার করে রিমুভ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ডিফারেন্সিয়েট করেই যেতে হবে। ছোট্ট একটা ম্যাথ আবার এরকম বোর্ডে দেখি, বোঝা যাচ্ছে না কথা?
ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এগুলো তোমরা করে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে, যার জন্য হয়তো আরো সহজ লাগছে তোমাদের। আমি একটু ভিডিওটা অফ করে দিয়ে কাজ করি, দেখতে সুবিধা হবে। তোমরা এগুলো বহুত এগুলোর উপর কাজ করছো। দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এটা একটা অন্য বই থেকে পড়ে, কোনটা করি? আচ্ছা, সহজে চেক করা, এরকম দাও, log of x cot of x, এটা তোমাদের দুই একজনের মানে একটু সমস্যা হচ্ছে নিটে, তাই না? আচ্ছা, এখন দেখো log of x divided by cot of x, এখন তুমি এটার মান বসাও তো। log of 0 এর মান কত? ম্যাথমেটিক্যালি এরর আসে। আর cot of এটাকে তুমি দেখো একটু যদি cot x, cot x কে লিখতে পারি কি 1 ডিভাইডেড বাই cot x কে লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan x। তাহলে tan x এর cot 0 মানে কি 1 ডিভাইডেড বাই tan 0, আর tan 0 এর মান কত? 0, তাহলে ইনফিনিটি। তাহলে ফর্মে আসলো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে। cot x কে সরাসরি cot 0, cot x মানে কত? 1 ডিভাইডেড বাই tan x। tan 0 মানে কত? cot 0 মানে 1 ডিভাইডেড বাই tan 0। তাহলে tan 0 মানে হচ্ছে 0, 1 ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে আমার ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি টার্মে। এখন এটাকে আমি কি করব? লিমিট x টেন্ডস টু 0, log of x কে করলে হচ্ছে আমার 1 বাই x, আর cot x কে করলে হচ্ছে আমার মাইনাস cosec স্কয়ার x। একটু যদি প্রায় লিখতে চাও অথবা cosec এর মান বসাতে চাও, অনেক সময় cosec কে আমরা সাইনে নিয়ে যাই। cosec স্কয়ার x মানে কি মাইনাসটা বাইরে নিয়ে আসা, cosec স্কয়ার x মানে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x, sin স্কয়ার x। তাহলে আর এটা হচ্ছে x টা নিচে আসলো, sin x এর মানে উপরেও 0, দেখো নিচেও 0। এখন এটা চলে আসছে প্রথমটা আরেকটু বলেন ম্যাম, প্রথমটা হ্যাঁ log x এর এটা আরেকটু বলেন ম্যাম। এই যে log x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 বাই x, log 0 এর মান ইনফিনিটি আসে না, ম্যাথে দেখো ক্যালকুলেটরে চাপো, ম্যাথ এরর আসবে। log 0 মান log 1 এর মান 0, আর log 0 এর মান দেখো ম্যাথ এরর আসে। জি ম্যাম। একটা মিনিংলেস টার্ম। আচ্ছা, এটা তাহলে দেখো একটা মাইনাস হবে, মাইনাসটা এই যে বাইরে একবারে নিয়ে গেছে, সামনে নিয়ে আসছে। আচ্ছা, sin স্কয়ার x আর তোমার হচ্ছে এই x টা তুমি প্রতিবার লিমিটিং ভ্যালুটা বসানোর পরে একবার কিন্তু চেক করে নিবে যে সেম ফরম্যাটে আছে কিনা। দেখো এখানে ইনফিনিটি বাই ইনফিনিটি ছিল, সেখান থেকে কিন্তু তোমার 0 বাই 0 ফরম্যাটে আসবে, এবং তোমাকে থার্ড ব্র্যাকেট করে ভিতরে লিখে দিতে হয় যে এটা কোন ফরম্যাটে পড়ছে। এখন তুমি কি লিমিট x টেন্ডস টু 0, যেহেতু এটা 0 বাই 0 ফরম্যাটে, আবার আমি করব মাইনাস একটা sin স্কয়ার x কে করলে কত? 2 sin x, একবারে লিখে দিলাম cos x, আর ডিভাইডেড বাই 1, আর উপরে তাহলে এখন যদি আমি 0 মান বসাই, উপরে আর sin 0 এর কারণে হবে 0, আর নিচে আসছে আমার হচ্ছে 1, তাহলে 0 বাই 1 সমান 0। आंसर এটাই। এখান থেকে মূল যেটা তোমার এই ডিফারেন্সিয়েশন, তো এগুলো তো কোনো ব্যাপার না, তোমাকে শুধু তুমি চেক করে দেখো যে তোমার কোন ফরম্যাটে আসতেছে, অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটি আসে না 0 বাই 0 আসে, এইটা দেখা। এইরকম বহু অঙ্ক এগুলো আছে, আর তোমাদেরকে আমি এগুলো অনেক পারো। পরের একটা ম্যাম বেসিক আসে একটু বলে দেন যে কোনটা কোনটা করব, কোনটা করবে, কোথা থেকে বিসি দাস বই থেকে। বিসি দাস বই থেকে দেখো, এগুলো তো এত মানে শোনো এই লেভেলে তুমি এইরকম তো বলা মুশকিল। দেখো তোমরা এই যে এই পর্যন্ত এই দেখো 1 2 3 4 5 এর মধ্যে বহু অঙ্ক আছে, সব তো করতে হয় না, বড় হলে এত ম্যাথ কিন্তু করতে হয় না। একটা নিয়ম তুমি ভালোভাবে শেখো, এবং তুমি এই যে বই থেকে করতেছো তোমার এক্সাক্ট কিন্তু ম্যাথ ওইটাই তোমার তুলে দেওয়া থাকবে না, এখন কিন্তু বড় হয়ে গেছো তো। সো তোমাকে নিয়মটা তুমি ভালোভাবে শেখো এবং নিয়মটাকে আত্মস্থ করার জন্য ম্যাথ প্র্যাকটিস করো। এখান থেকে 1 নাম্বার থেকে 5 নাম্বার মোটামুটি এই ধরনেরই আশেপাশে ঘুরে ফিরে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আসছে। এই যে দেখো 4 এর 3 নাম্বার 1 ডিভাইডেড বাই x স্কয়ার মানে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার x, x টেন্ডস টু 0 বলছে, তাহলে 1 ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি,
আর সাইন জিরোর মান বসাই তাহলে 0, 1 ডিভাইডেড বাই 0 মানে ইনফিনিটি, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি বিয়োগ ইনফিনিটি, এই একটা ফরম্যাটে আসছে। এটাও তোমাদেরকে দেখাবো। তুমি প্রথমে ফরম্যাট গুলো চেনা শেখো যে কোন ফরম্যাটে এবং সেখানে কি করবে। তোমার যেটাই দেয়া থাকুক, সহজ কি লপিটাল মানে এই ইনডিটারমিনেট ফর্মে যাই দেয়া থাকুক না কেন তুমি চিনতে শেখো যে এটা ইনডিটারমিনেট ফর্ম। 5টা টাইপ বললাম, টাইপ গুলো প্রথমে জানো, তারপরে তোমার লক্ষ্য থাকবে যে এটাকে তুমি 0/0 ফরম্যাটে শিফট করে নিয়ে আসবে। 0/0 ফরম্যাটে নিয়ে আসলা। এখানে দেখো একটা টার্ম আছে কি, যে গুণ আকারে যেগুলো থাকে, আরো তোমাদেরকে বুদ্ধি বলে দিই, গুণ আকারে যেগুলো থাকে সেগুলো খেয়াল করবা, এরকম আসবে 0 গুণন ইনফিনিটি, ইনফিনিটি গুণন 0। আবার একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন বিয়োগ যখন থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে, এটা জেনারেল বলা যায় না, বেশিরভাগ ক্ষেত্রে আসে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আর যেটা ডিভিশন আকারে থাকে এফ অফ এক্স জি অফ এক্স, সেটা আসে হলো 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে। আর যেটার পাওয়ার দেয়া থাকে, দেখো কিছু ফাংশনে দেওয়া আছে, 5 নম্বরে দেখো দেওয়া আছে sin of x to the power 2 tan x, তার মানে বোঝা যাচ্ছে ওটা হচ্ছে 0 to the power 0 ডিগ্রি, 1 to the power প্লাস মাইনাস ইনফিনিটি ডিগ্রি, অথবা ইনফিনিটি টু পাওয়ার 0 ডিগ্রি, ডিগ্রির আকারে আসবে। একটা ফাংশনের উপর যদি আরেকটা ফাংশন থাকে, সেটা আমাদের যে টাইপ গুলো দেখালাম 5 নাম্বার টাইপ অনুসারে আসে। একটু নিজেরা প্র্যাকটিস করো, দেখবা ধারণা হয়ে যাবে। প্রথম ডিভিশন আকারে থাকলে 1 এবং 2 টাইপ, তোমার যদি গুণ আকারে থাকে তাহলে 0 গুণন ইনফিনিটি বা ইনফিনিটি গুণন 0 টাইপ, আর যদি তোমার বিয়োগ আকারে থাকে তখন ইনফিনিটি বিয়োগ ইনফিনিটি টাইপ, আর একটা তোমার 0 ডিগ্রি ইনফিনিটি ডিগ্রি এরকম আসে। এই দেখো এই আমাদের একটা টাইপ, সেটা কি টাইপ, 0 গুণন ইনফিনিটি অথবা ইনফিনিটি গুণন 0। দুটো ফাংশন, একটা ফাংশনকে এই যে এফ অফ এক্স জি অফ এক্স, দুটো ফাংশন গুণ আকারে আসে 0 গুণন ইনফিনিটি বা ইনফিনিটি গুণন 0। অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটাকে যদি আমি লিমিটিং ভ্যালু বসাই তাহলে 0, এবং জি অফ এক্স ফাংশনটাতে বসাই তাহলে ইনফিনিটি। এটা ভাইস ভার্সা হতে পারে, যে প্রথমটা ইনফিনিটি পরেরটা 0। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে সেটাকে আমি কিভাবে নিতে পারি, তোমার লপিটাল রুলে সেটা দেখো। এফ অফ এক্স ফাংশনটা তো 0 ঠিক আছে, এই জি অফ এক্স ফাংশনটাকে সরি এখানে আরেকটু, এখানে এই জায়গাটা একটু চেঞ্জ করে লিখবা, এখানে একটু ভুল হয়েছে। 1 ডিভাইডেড বাই জি অফ এক্স না, 1 ডিভাইডেড বাই 1 বাই জি অফ এক্স। লিমিট x টেন্ডস টু 8 না, f অফ x, এটা তো উপরে যাই করো, যে ট্রান্সফরমেশন করছো না তোমরা, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করছো না এরকম ইংলিশে, তখন কি করতে বলো তো, যে তোমার মূল যেটা অর্থটার কোনো চেঞ্জ হবে না, কিন্তু তোমার যেটা আমাদের সেন্টেন্সটা ট্রান্সফর্ম হয়ে যাবে। একই কাজ, আমার মূল ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স জি অফ এক্স, একে আমি একটু ঘুরাই লিখবো, তার মানে এই না যে এর মিনিংটা আমি চেঞ্জ করে দেবো। এই জি অফ এক্স মানে কি, তাহলে নিচে হয়ে গেছে, এটাকে লিখতে হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস জি অফ এক্স। এইটা করে যদি লিখি তার মানে কি, এইটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস জিএক্স মানেই হচ্ছে এফ অফ এক্স ইনটু জিএক্স, কারণ জিএক্স টা উপরে চলে যাবে। একইভাবে পরেরটার ক্ষেত্রেও তাই, এটা আমার লিখতে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। লিমিট তাহলে এক্স টেন্ডস টু এ, জি অফ এক্স টা ফিক্স থাকলো, আর যেই এফ অফ এক্স টা গুণ আকারে ছিল সেটাকে আমি একটু নতুন ফরম্যাটে লিখলাম 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স। যেহেতু আমার জি অফ এক্স এর মানটা ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি আসছে এখানে। এখন তুমি এখানে বসাও, দেখো ইভালুয়েট x পাই বাই 2 1 মাইনাস sin x tan x, পাই বাই 2 এর মান তোমার ইনফিনিটি, আর sin পাই বাই 2 এর মান হচ্ছে 1, 1 মাইনাস 1 হচ্ছে 0, 0 গুণন ইনফিনিটি, 0 গুণন ইনফিনিটি টার্ম আসছে। এই tan x কে একটু ভেঙে cot x আকারে লিখছে 1 মাইনাস sin x cot x। এখন তুমি মান বসায় দাও, তাহলে 1 মাইনাস ওই যে পাই বাই 2 cot x এর মান, ও tan x সমান 1 ডিভাইডেড বাই tan x, তাহলে 1 ডিভাইডেড বাই পাই বাই 2 মানে 0, 1 বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, এটা আবার cot x কে করলে তাহলে 0, এটা 0/0। এটা কি তুমি আমি লপিটাল রুল অনুসারে ফেলার পরে মান এখানে বসাই দিলে 0 আসছে। এই একটা, আরেকটা তোমাদের এটা একটা আছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, অর্থাৎ দুটোর মান বসানোর পরে যদি আমার এটার মান এফ অফ এক্স এ বসায়, এটার মান বলছে একই কথা আসলে বারবার, এটা ইনফিনিটি বিয়োগ ইনফিনিটি,
একে আমি ভেঙে এইভাবে লিখতে পারি যে এফ অফ এক্স একটু ঘুরায় টুরায়, অর্থাৎ 0/0 ফরম্যাটে নিয়ে আসবো। 0/0 ফরম্যাটে নিয়ে আসলে আমি কি l'Hopital রুল ইউজ করতে পারবো। তাহলে এক্স টেন্ডস টু এটা থাকলো, সেটাকে এই ফাংশনটা একে দেখো একটু সিম্পলিফাই করছে, মানে লসাগু করে নিছে, লসাগু করে নিয়ে যে গুণ x⁴ - 1 - 2x², এই লসাগু করে সিম্পলিফাই করছে। যেহেতু 0/0 ফরম্যাটে আসছে, আবার তোমাদের উপরে একবার করছে, এবার কেটে নিছে x² - 1, এটাকে a² - b² ফর্মুলায় ফেলছে, শুধু x² + 1 থাকলো। যদি x এর মান 1 বসায়, মান সরাসরি পেয়ে গেছে, এই জন্য আর একে ডিফারেন্সিয়েট করা দরকার হয় না। আরেকটা কি আছে তোমাদের, তোমরা আস্তে আস্তে করো, এত তাড়াহুড়ার দরকার নাই। দরকার হলে তোমরা এতটুকু পর্যন্ত করো, আমি এই এরপরে যদি সমস্যা বের হয় তাহলে এর সাথে করে আরেকটা 0 ডিগ্রি, ওটা আমি করে দেখাবো হোয়াইট বোর্ডে, জন্য এখানে লিখি নাই। জি ম্যাম, আজকে এ পর্যন্তই থাকলো। এই পর্যন্ত থাক, তাহলে করো, করার পরে তাহলে লাস্টের একটা টাইম আমাদের বাদ থাকলো, বুঝতে পারছো? লাস্টের যে টাইপ কত 5 নাম্বার টাইপটা, জি ম্যাম। কম নিজেরা একটু প্র্যাকটিস না করলে বোঝা কঠিন হয়ে যাবে। জিনিস সহজই, একই কাজ তোমার ওই ডিফারেন্সিয়েট করা, শুধু একটু খেয়াল রাখবে কোনটা কোন ফরম্যাটে পড়ছে। প্রথমে যে ফাংশনটা দেয়া থাকলো সেই ফাংশনটা প্রথমে চেক করে নিবে, চেক করে নেওয়ার পর তোমার কাজ শুরু করো। আর এইরকম ওই যে মানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে লসাগু করে ফাংশনটাকে আগে সিম্পলিফাই করে নাও। সিম্পলিফাই করার পরে সেটাকে তুমি দেখো যে 0/0 না ইনফিনিটিতে আসছে, তখন তুমি ডেরিভেটিভ করবে। আচ্ছা, বিয়োগ বা যোগ যাই দেয়া থাক না কেন, আগে ফাংশনটাকে কি করবা, লসাগু করে সিম্পলিফাই করবা। অনেক 5 নাম্বারটা, তাহলে 5 নাম্বার অংশটা বাদ দিয়ে তোমার 1 থেকে 4 এর মধ্যে সব অঙ্ক করতে হবে না, দুই একটা বেছে বেছে নিজেরা করবা। আরো কোশ্চেন আছে, আইডি গুলো দিয়ে দাও তাহলে। কোশ্চেন আছে নাই? লোকমানের নেট মনে হয় খুব প্রবলেম করছে, ও 2-3 বার ঢুকতে চেষ্টা করলো। আর আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো তাহলে। গ্রামের বাড়িতে গেছে। রাজীব কি কিছু বলবা? এমন যে লোকমানের নেটে একটু প্রবলেম হয়েছে, ও গ্রামের বাড়িতে গেছে ওই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা গেছে পড়াশোনা? জি ম্যাম। তোমাদেরকে কি আমি সিটি ডেট দিছি? সিটি ডেট দেইনি তাই না? সিটি কবে নেওয়া যায় বলো তো? সিটি ডেট দাও। অ্যাসাইনমেন্ট দেন ম্যাম। ম্যাম অ্যাসাইনমেন্ট দেন। অ্যাসাইনমেন্ট দিলে তো মুশকিল, কারণ এটা হলো আমাদের ডিসিশন এখন পর্যন্ত সিটি নেওয়ার। আর অ্যাসাইনমেন্ট দিলে স্টুডেন্টকে জাজ করা কঠিন, কারণ পুরো কপি হবে এটা। তোমরা কবে, আমরা নেক্সট দিন তাহলে একটা সিটি ডেট ফিক্সড করব, ঠিক আছে? আমাদের পড়াশোনা আর বেশি নাই, তোমাদের সাথে ক্লাস হয়তো খুব একটা বেশি আর লাগবে না। আর সিলেবাসটা একটু দেখি, আমার যদি আমাদের 1129, ও শেষ, প্রায় শেষ অংশে চলে আসছি আমরা। আমরা যে l'Hopital রুল করছি, এরপর একটা করব কার্ভেচার। হ্যাঁ, তারপর রিভিশন দেব। আচ্ছা, রিভিশন তোমাদের রিভিউ ক্লাস, তাহলে রিভিশন দেব দরকার না, ভুলে গেছো। অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস টু সলভ প্র্যাকটিক্যাল প্রবলেম ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুই একটা প্রবলেম আমি অলরেডি তোমাদেরকে করাইছি, আর কিছু হয়তো একটু টাচ দিব, বেশি লাগবে না ক্লাস, অল্প ক্লাস, আমাদের সময়ও অল্প আছে। ভালো, তোমাদের ব্যাচটা ভালো, আমার ভালো লাগে তোমাদের ব্যাচের সাথে ক্লাস করতে, অ্যাট লিস্ট তোমরা বেশ অ্যাক্টিভ। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই আইডি দিয়ে দিছো? জি ম্যাম। আচ্ছা, ভালো থাকো তাহলে, পড়াশোনা করো, আর আমি পাঠিয়ে দিচ্ছি আজকে স্লাইডটা, এখন পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।